সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে এমএস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সংক্ষিপ্ত গড় নিয়ে এসেছি। আপনাদের আজকে সংক্ষিপ্ত গড় সমাধান করাবো। আসলে পরিসংখ্যানের সারণীর অঙ্ক যতগুলো আমি করাবো সবগুলো উদাহরণ 3 থেকে হবে। আপনারা বই খুললে অবশ্যই উদাহরণ 3টি পাবেন। উদাহরণ 3 থেকে আপনাদের সারণীর সব অঙ্ক আমি সমাধান করাবো এবং আপনারা বিভিন্ন সারণী দিয়ে আপনারা অঙ্কগুলো করবেন। যদি আপনাদের কোনো জায়গায় সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসুন আমরা আজকে সংক্ষিপ্ত গড়টি সমাধান করি। আপনাদেরকে উদাহরণ 3টি দেখিয়ে নিলাম। গাণিতিক গড় যারা করেছেন তাদের জন্য সংক্ষিপ্ত গড়টা ইজি হবে, আর যারা করেন নাই আপনারা গাণিতিক গড় করে এসে সংক্ষিপ্ত গড়টি দেখবেন, তাহলে আপনাদের কাছে সহজ লাগবে। কারণ গাণিতিক গড়ে আমি অনেক কথা বলেছি, এই সংক্ষিপ্ত গড়ে সেই সব কথা আমি বলবো না। আপনারা অবশ্যই গাণিতিক গড় দেখে আপনারা সংক্ষিপ্ত গড়ের ক্লাসটি করবেন। আপনারা একাধারে প্লে লিস্টের মধ্যে সবগুলো ক্লাস পেয়ে যাবেন। আপনারা একাধারে ক্লাসগুলো করবেন। আশা করি ক্লাসগুলো করলে আপনাদের অনেক উপকারে আসবে। আসুন আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই। দেখুন, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত গড়টি সমাধান করে দিয়েছি। আসলে আমি বরাবরই আপনাদের ভিডিও শর্ট হওয়ার জন্য আমি আগেই লিখে রেখেছি। আপনারা অবশ্যই উদাহরণ 3 থেকে আমার সাথে সাথে আপনারা খাতার মধ্যে উঠাবেন এবং এই অঙ্কের সম্পূর্ণ নোট আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং এই অঙ্কের নোটগুলো আমি রেখে দিয়েছি। আপনারা অঙ্ক বোঝানোর শেষে আমি নোটগুলো আপনাদের একবার পড়িয়ে শুনিয়ে দিব। দেখুন, সংক্ষিপ্ত গড় আমাদের করতে গেলে 5টি গড়ের প্রয়োজন। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই 5টি গড় আমাদের প্রয়োজন। আর আমরা গাণিতিক গড় করেছিলাম, আমাদের গড়ের প্রয়োজন ছিল 4টি। কি কি ছিল? শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা। এই প্রথম 3টি গাণিতিক গড় আমাদের ছিল এবং শুধু গাণিতিক গড়ে ছিল এফআই এক্সআই, আর এখানের মধ্যে ভাব বিচ্যুতি এবং এফআই ইউআই। 2টি গড় আমাদের গাণিতিক গড় থেকে একটু ভিন্ন হয়েছে। আশা করি আমরা বুঝতে পারব। আসলে বরাবর আমরা শ্রেণীব্যক্তি যেইভাবে প্রশ্নের মধ্যে লেখা আছে 46 থেকে 50 আমরা লিখে নিলাম, 51 থেকে 55 লিখে নিলাম, 56 থেকে 60 লিখে নিলাম, 61 থেকে 65 লিখে নিলাম, 66 থেকে 70 লিখে নিলাম। এটি আমাদের সম্পূর্ণ প্রশ্নের মধ্যে থাকবে। আমি গাণিতিক গড় আপনাদেরকে দেখিয়েছি। উদাহরণ 3-এর মধ্যে দেখবেন আপনারা এইভাবে দেওয়া আছে। আপনাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে বাম থেকে ডানে, আর আমরা করব উপর থেকে নিচে। আশা করি বোঝাতে পেরেছি। এবং গণসংখ্যা থাকবে। গণসংখ্যা 46 থেকে 50-এর গড়ে প্রশ্নের মধ্যে উদাহরণ 3-এর মধ্যে গণসংখ্যা ছিল 5, আমরা 5 বসালাম। 51 থেকে 550 তার গণসংখ্যা ছিল 10, আমরা 10 বসালাম। 56 থেকে 60-এর গণসংখ্যা ছিল 20, আমরা বসালাম। 61 থেকে 65-এর গণসংখ্যা ছিল 15, আমরা বসালাম। 66 থেকে 70 এটির গণসংখ্যা ছিল 10, আমরা বসালাম। আমি আপনাদেরকে আবারও বোঝার স্বার্থে আমি আবারও প্রশ্নটি দেখিয়ে দিই। দেখেন, উদাহরণ 3-এর মধ্যে 46 থেকে 50-এর 5, 51 থেকে 550-এর গণসংখ্যা 10, 56 থেকে 60-এর গণসংখ্যা 20 এবং 61 থেকে 65-এর গণসংখ্যা 15, 66 থেকে 70-এর গণসংখ্যা 10। আমি ঠিক যেই রকমভাবে দেওয়া আছে আমি একেবারে প্রশ্নের মতন আপনাদের প্রশ্নের মধ্যে এইরকম দেওয়া থাকবে। উপরে কি দিল এটা আমাদের দেখার বিষয় না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা শুধু সারণী দেখব এবং এখানে যাই লেখা থাকুক আমরা লিখব শ্রেণীব্যক্তি এবং এখানে যাই লেখা থাকুক আমরা লিখব গণসংখ্যা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা এখন আবার অঙ্কের মধ্যে চলে যাই। দেখেন, আমরা যথারীতি গাণিতিক গড়ের মতন মধ্যমান করেছি। শ্রেণীব্যক্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে
2 দ্বারা ভাগ করে আমরা মধ্যমান বের করেছি। আমি বোঝার স্বার্থে আমি আবারও আপনাদের করে দিই। যারা গাণিতিক গড় করেছেন তারা অবশ্যই জানেন কিভাবে মধ্যমান বের করতে হয়। আমি আবারও বোঝার স্বার্থে আপনাদেরকে মধ্যমান কিভাবে বের করতে হয় আমি নির্ণয় করে দেখাই। দেখেন, প্রথমটির শ্রেণীব্যক্তির নিম্ন সীমা 46 এবং উচ্চ সীমা 50। আমরা এই দুটোটাকে যোগ দিই, 50 যোগ দিলাম এবং এই যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করব। 46 আর 50 যোগ করলে হয় আপনাদের 96 এবং তাকে 2 দ্বারা ভাগ করলে হবে 48। আপনারা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবেন। ক্যালকুলেটর ব্যবহার করলে আপনাদের খুব সহজ হবে, আপনাদের সময় কম লাগবে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা মধ্যমান বের করেছি। প্রত্যেকটা এইরকম, আপনারা এইরকমভাবে করে নেবেন। 51 আর 55 যোগ করলে 2 দ্বারা ভাগ করলে 53 হয়। 56 60 যোগ করলে 2 দ্বারা ভাগ করলে 58 হয়। 61 আর 65 যোগ করলে 2 দ্বারা ভাগ করলে 63 হয়। 66 আর 70 যোগ করলে এবং তাদেরকে 2 দ্বারা ভাগ করলে 68 হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আপনাদেরকে একটা টেকনিক আমি দিয়ে দেই মধ্যমান কিভাবে বের করতে হবে। আসলে 46 থেকে 50 দূরত্ব কত? 46, 47, 48, 49, 50, 5। ঠিক 51 থেকে 5, 50, 5। 56 থেকে 60, 5। 61 থেকে 65, 5। 66 থেকে 70, 5। প্রত্যেকগুলার ব্যবধান 5। তাহলে শ্রেণীব্যক্তির ব্যবধানকে এইচ বলা হয়। আমরা সামনে পাবো, কিন্তু এখানে দেখেন প্রত্যেকগুলার ব্যবধান 5। 6 থাকতে পারে ব্যবধান, আবার 10ও থাকতে পারে। যতই থাকুক আমরা ব্যবধান অনুযায়ী প্রথমটি আমরা যোগ করে বার করব। তারপরে ব্যবধান এখানে 5, আমরা 48-এর সাথে 5 যোগ করে দিলে 53, 49, 50, 51, 52, 53। কেন 5 করে যোগ করলাম? এখানে যেহেতু ব্যবধান শ্রেণীব্যক্তির নিম্ন সীমা থেকে উচ্চ সীমার ব্যবধান 5, তার জন্য আমরা 48-এর সাথে 5 যোগ করলে 53। যদি ব্যবধান 6 থাকতো আমরা 6 যোগ করতাম। যদি 10 থাকতো, যদি শ্রেণীব্যক্তির ব্যবধান 10 থাকতো আমরা 10 যোগ করতাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখেন, 48-এর সাথে 5 যোগ করলে 53 হয়। 53-এর সাথে 5 যোগ করলে 58 হয়। 58-এর সাথে 5 যোগ করলে 63 হয়। 63-এর সাথে 5 যোগ করলে 68 হয়। আশা করি আপনারা প্রথম মধ্যমানটি ক্যালকুলেটর দিয়ে বার করবেন, বাকিগুলো আপনাদের টেকনিকের সাহায্যে আপনারা পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং গণসংখ্যা যেইভাবে দেওয়া আছে আমরা তুলে নিয়েছি। আশা করি আমাদের মধ্যমানের গড় আমরা আর বুঝতে বাকি নেই। গণসংখ্যা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। এবং মধ্যমানকে এক্সআই বলা হয়, গণসংখ্যাকে এফআই বলা হয়। এটি এর আগের ক্লাসে গাণিতিক গড়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে আমরা এফআই এক্সআই চিনব। দাব বিচ্যুতি, দেখেন আরেকটি গড়ের নাম হলো দাব বিচ্যুতি। দাব বিচ্যুতিকে সংক্ষেপে ইউআই বলা হয়। আশা করি আপনাদের স্মরণ থাকবে, দাব বিচ্যুতিকে সংক্ষেপে ইউআই বলা হয়। আসলে দাব বিচ্যুতির গড়টা কিভাবে আমরা পূরণ করব? দেখেন, দাব বিচ্যুতির গড় পূরণ করতে গেলে আমাদের সর্বপ্রথম আমাদের এর মান বার করতে হবে। এই যে আপনারা দেখতেছেন এখানে এ লিখেছি ব্লু কালার দিয়ে, আপনারা এর মান বার করতে হবে। আসলে এর মানটা কিভাবে বের করব? দেখেন, আপনাদের নামের সারি এবং মোটের সারি বাদে যে সারিগুলোর মধ্যে শুধু শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে সেই সারিগুলো গুনব। দেখেন সেই সারিগুলো কয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একটি, আসলে আমি আপনাদের বোঝার জন্য এটি হলুদ কালার করে নিই। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। আসলে 5 কি জোড় না বেজোড়? অবশ্যই বেজোড়। এই 5-এর মধ্যের সংখ্যা কি? অবশ্যই 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5-এর আগে 2 ঘর আছে, এখানে 5টি ঘর। 5টি ঘরের মধ্যে এই 2টি ঘর এবং এই 2টি ঘর এবং মধ্যখানে থাকে এই ঘরটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বেজোড় থাকে
বেজোরের মধ্যমান এর মান আমরা জানলাম, কিন্তু যদি জোর থাকে তখন আমাদের করণীয় কি? এখানে ধরলাম আরেকটি গড় রয়েছে। দেখেন, আমি যদি এখানে ধরেন আমি এই গড়টি বাড়ালাম 71 থেকে 75, তাহলে আমাদের গড় কয়টি হলো? 6টি। তখন সময় আমাদের তো মধ্যখানের গড় একটাই থাকে না, মধ্যখানের গড় হয় আমাদের 2টি। দেখেন, এই 2টি হলো এই সারির মধ্যখান। তাহলে এই 2টির মধ্যে কিভাবে, দুইটার কি মধ্যমান নেওয়া লাগবে না? এই 2টির মধ্যে যখন সময় জোর হবে তখন সময় আমাদের কাজ হলো, আমরা যে 2টি গড় মধ্যখানে পড়েছে, অবশ্যই 2টি গড় পড়বে জোর হলে, আপনারা করবেন 2টি গড়ের মধ্যে দেখা লাগবে যে আপনাদের কোন গড়ের মধ্যে গণসংখ্যা বেশি। শুধুমাত্র এই 2টি গড়, যেই 2টি গড় মধ্যে পড়েছে, এই 2টির গণসংখ্যা দেখেন দেখেন এবং অন্যগুলা দেখা যাবে না, শুধু এই 2টির মধ্যে, এই 2টির মধ্যে, বাকিগুলা যাওয়া লাগবে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বাকিগুলার গণসংখ্যা যদি 50 থাকতো তাহলে আমি অন্য গড়ে যেতে পারবো না। শুধু মধ্যখানের যে 2টি গড় আমরা গণার পরে বের হবে, এই 2টির মধ্যে দেখা লাগবে কোনটি গণসংখ্যা বেশি। দেখেন তো এখানে কোনটি গণসংখ্যা বেশি? অবশ্যই একটা 15 আর একটা 20, 15 আর 20, তাহলে গণসংখ্যা বেশি কার? 20। 20-এর মধ্যমান কত? 58। তাহলে জোর হলেও আমাদের মধ্যমানের এর মান হতো 58। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। যদি তারপরও আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি যথাসাধ্য প্রয়োজনে আমি এর মান কিভাবে বের করতে হয় তার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য একটি ভিডিও আপনাদেরকে দিব। আশা করি এইগুলার, আমি যেইগুলা কথা বলতেছি এইগুলার নোট লেখা থাকবে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যখন সময় আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, তাহলে এর মান কিভাবে বের করতে হয় আমরা জানি। আমি এখানে একটি গড় বাড়িয়েছিলাম, এই গড়টি আমি মুছে দিই। অবশ্যই এর মানটি মধ্যমানে হবে। মধ্যমান কিভাবে বের করব আমরা জানি। আমি আবারও বলে দিই, যদি বেজোড় হয় তাহলে মধ্যখানের গড়ের মধ্যমান হলো এর মান, আর যদি জোড় হয় মধ্যখানের যে 2টি গড় থাকবে এই 2টি গড়ের মধ্যে কোন গড়ের গণসংখ্যা বেশি, যেই গড়ের গণসংখ্যা বেশি সেই গড়ের মধ্যমান হবে এর মান। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখেন, এর মানের বরাবর অবশ্যই দাব বিচ্যুতি হবে 0। দেখেন, এর মানের বরাবর হলো দাব বিচ্যুতি 0। দেখেন এখানে 0 হয়েছে। অবশ্যই কেন 0 হয়েছে? কারণ এই লাইনের মধ্যে এর মান, এর মান যেই লাইনের মধ্যে থাকবে এই লাইনের দাব বিচ্যুতি হবে 0, এবং 0 থেকে দাব বিচ্যুতির উপরে যে গড়গুলা যাবে -1, -2, যদি আরো থাকতো -3, আরো থাকলে -4, আর নিচে যেগুলো আসবে +1, +2। আসলে এখানে প্লাস নাই, আমি এর আগে ক্লাসে বলেছি প্লাস কেন নাই, কারণ যদি কোনো সংখ্যার আগে প্লাস থাকে তাহলে সেই প্লাস দিতে হয় না। তাহলে যদি আরো বেশি থাকতো 2-এর পরে 3, 3-এর পরে 4, এইরকম ভাবে আমরা লিখতাম। আশা করি আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। এখন দেখেন, দাব বিচ্যুতি বলা হয় ইউআই সংক্ষেপে। এখন দেখুন, আমরা গাণিতিক গড়ের মধ্যে পেয়েছিলাম এফআই এক্সআই, এবং আমি আপনাদেরকে বলেছিলাম এফআই এক্সআই এই দুইটার মধ্যে সম্পর্ক হলো গুণ। এটি আপনারা গাণিতিক গড় করলে এটি সম্পর্কে অনেক সময় আলোচনা করেছি, আপনারা বুঝতে পারবেন। ঠিক তেমনি ভাবে এফআই দ্বারা গণসংখ্যা চিহ্নিত করে, ইউআই দ্বারা দাব বিচ্যুতিকে চিহ্নিত করে। তাহলে অবশ্যই এই দুইটির সম্পর্ক হলো গুণ। তাহলে আমরা আর বুঝতে পারিনি যে গণসংখ্যা এবং দাব বিচ্যুতি গুণ হয়ে এই গড়টি পূর্ণ করা হবে। দেখেন, 5 আর -2 আপনি গুণ করেন, অবশ্যই -10। কিভাবে -10? আপনারা ক্যালকুলেটর নিয়ে করবেন, দেখবেন অবশ্যই -10 আসে। 10 এবং -1 গুণ হলে -10। আসলে যদি প্লাসের সংখ্যার সাথে মাইনাসের সংখ্যা গুণ হয় তাদের গুণের সংখ্যা ঠিক থাকবে, যেমন 2 আর 5 গুণ হলে 10, কিন্তু মাইনাস যেহেতু আছে একটির মধ্যে মাইনাস থাকলে মাইনাস দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবং দেখেন মজার বিষয়, 20 এবং 0 গুণ হলে কিভাবে 0? আমরা অনেকেই এখানে
20 গুণ 0 হলে আমরা অবশ্যই 20 দিয়ে দিব। আসলে না, এখানে 20 এবং 0 গুণ হলে 20 হবে না, 20 এবং 1 গুণ হলে 20 হবে। এখন আপনারা বলবেন এটা কিভাবে? আসলে 0 আমরা জানি এমনি তার কোনো ক্ষমতা নেই, কিন্তু তার সাথে যখন সময় গুণ চিহ্নটি থাকবে তখন সময় তার সাথে যদি 1,00,000 গুণ হয় তাকেও 0 করে দিবে। তাহলে 20 আর গুণ 0 দিলে অবশ্যই 0 হবে। তাহলে বুঝতে পেরেছেন, যদি 0-র সাথে যত সংখ্যা, যত বড় সংখ্যা আপনি গুণ দেন অবশ্যই 0 হবে। 20 আর 0 গুণ করলে 0, 15। আসলে এটি আপনারা বুঝবেন, মাইনাস না, আমি আপনাদের একটু আগে বোঝানোর জন্য এই চিহ্নটি দিয়েছিলাম। দেখেন, 1 আর 15 গুণ হলে 15, 10 আর 2 গুণ হলে 20। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখন কি হবে, আমি এর আগেও দেখেছিলাম গণসংখ্যার যোগ হয়, গণসংখ্যার যোগকে n দ্বারা প্রকাশ করা হয়। গণসংখ্যার সবগুলো যোগ করছি, 5, 10 যোগ করলে 15, 15 আর 20 যোগ করলে 35, 35 আর 15 যোগ করলে 50, 50 আর 10 যোগ করলে 60। এবং এইগুলা মাইনাস যেহেতু আছে, আপনারা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবেন। সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন। -10 যোগ -10 যোগ 0 তো দেওয়া লাগবে না, 15 যোগ 20 দিলে আপনারা অবশ্যই 15 পাবেন। অনেক সময় সংক্ষিপ্ত করতে গেলে মাইনাসের আনসার বের হয়, তাহলে অবশ্যই আমরা মাইনাসের আনসার লিখব, এটি ভুল নয়। দেখেন, এখন আমরা সূত্রের মধ্যে চলে যাই। আসলে সংক্ষিপ্ত করে সূত্রটি হলো a প্লাস সামিশিয়ন FI/UN গুণ H। সামিশিয়ন আপনাদেরকে এর আগে এটি আমি পরিচয় করে দিয়েছি গাণিতিক গড়ের মধ্যে, আশা করি আর বুঝতে সমস্যা হবে না। আশা করি আপনারা সূত্রটি দেখেছেন। এবং আপনাদের কমন একটি যে সমস্যা, আপনারা অনেকে বলেন যে স্যার সূত্র মুখস্থ করতে হয়, সূত্র আমাদের স্মরণ থাকে না। আসলে আপনারা সূত্র কোনোদিন মুখস্থ করবেন না, এটি ছাত্রদের জন্য বড় একটি সমস্যা। গণিত করতে গেলে টিচাররা বলে যে সূত্র মুখস্থ করো, নয়তোবা পারবে না। আসলে আমি আপনাদেরকে মুখস্থ করার কথা বলবো না, আপনাদেরকে জাস্ট বলবো আপনারা সূত্রটি দেখে নেন এবং আপনার খাতার মধ্যে তুলে নেন। এবং আপনি যেই টেবিলে বসে অথবা যেই জায়গায় বসে পড়েন, এই জায়গার যদি আপনাদের বাসার মধ্যে দেওয়াল থাকে, দেওয়ালের মধ্যে একটি সাদা কাগজের মধ্যে আপনি যেই দিন যেই সূত্র পড়বেন এই সূত্রটি লেখে এই কাগজটি আপনার চোখের সামনে রাখবেন, এমন জায়গার মধ্যে রাখবেন যা করে আপনারা বারবার আপনারা এই কাগজটি আপনাদের চোখের মধ্যে পড়ে। আশা করি এইরকম দেখতে দেখতে আপনাদের সূত্র অবশ্যই মাথার মধ্যে সেট হয়ে যাবে। আমি যেই টেকনিকে সূত্রগুলো শিখতাম, আমি আপনাদেরকে সেই টেকনিকটা শেয়ার করলাম। আশা করি আপনাদের এই টেকনিকটি উপকারে দিবে। আসেন আমরা সূত্র দেখলাম, এখন এর বদলে কি বসাবো? এর মান। এর মান কত? 58। আমি এখানে লিখে দিয়েছি। আপনারাও যেখানে এর মান বসবে এই রকম একটি তীর চিহ্ন দিয়ে আপনারা এর মানটি লিখে নেবেন। এর বদলে আমরা 58 বসিয়েছি, যদি এর মান অন্য কিছু থাকতো আমরা অন্য কিছু বসাতাম। আশা করি বুঝতে পারবেন এগুলো। এর বদলে 58 প্লাসের প্লাস, সামিশিয়ন FI এর মান পেয়েছি 15। যদি অন্য কিছু পেতাম তাহলে অন্য কিছু লিখতাম, যেহেতু 15 পেয়েছি আমরা সামিশিয়ন FI এর বদলে আমরা 15 লিখেছি। n এর মান পেয়েছি 60, আমরা n যেহেতু নিচে 60ও আমরা নিচে লিখলাম। গুণ h এর মান, আসলে h কি আমি আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম যে শ্রেণীব্যক্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমার যে দূরত্ব, এই দূরত্বকে h দ্বারা প্রকাশ করা হয় পরিসংখ্যানের ক্ষেত্রে। দেখেন 46 থেকে 50 এর দূরত্ব 5, আমি আপনাদেরকে আগে গণে দেখিয়েছিলাম। 51 থেকে 50 এর দূরত্ব 5। এইরকম যদি 5 থাকে সবগুলো শ্রেণীব্যক্তিতে 5 থাকবে ব্যবধান।
যদি 10 থাকে সবগুলো শ্রেণীব্যক্তিতে 10 ব্যবধান থাকবে, যদি 6 থাকে সবগুলো শ্রেণীব্যক্তিতে 6 থাকবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখেন 46 থেকে আপনারা গোনেন, 46, 47, 48, 49, 50, 5 ঘর। আমরা এইচের মান কত? 5। এইচ হলো শ্রেণী ব্যবধান। ব্যবধান মানে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীর দূরত্ব। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা এখানে মান বসালাম। আশা করি এই লাইন পর্যন্ত আপনারা বুঝেছেন। এখন আসেন, দেখেন আমাদের, আমি কালারটি চেঞ্জ করে নিই। আমি কালারটি চেঞ্জ করলাম আপনাদের সুবিধার জন্য। দেখেন এখানে কিন্তু 58-র পর প্লাস আছে এবং এই ভগ্নাংশের পর গুণ আছে। এখন আমরা স্বাভাবিকভাবেই, আমি যদি বলি আপনাদেরকে আগে কোনটির কাজ করবেন, আপনারা বলবেন 58-র সাথে এটি যোগ করব। না, এটা নিতান্তই আমাদের একটা ভুল ধারণা। দেখেন আমরা সাধারণত বুঝবো যেহেতু আমাদের যোগ আগে রয়েছে, যোগের কাজ আগে করব। না, আসলে আমি আপনাদেরকে একটি জিনিস আজকে শিখিয়ে নিই। যোগ এবং বিয়োগ তারা 2 ভাই, স্মরণ রাখবেন। এবং গুণ এবং ভাগ তারা 2 ভাই। এখন যোগ বিয়োগ গুণ ভাগ যদি এইগুলা একসাথে আসে কোনো অঙ্কের মধ্যে, আমরা এগুলো বেসিক আমরা না জানার কারণে আমরা অঙ্ক সমাধান করতে পারি না। যোগ বিয়োগ অথবা গুণ ভাগ এইগুলা, এই 2 ভাই থেকে যে কোনো 1 ভাই অথবা 2 ভাই, এই দুইটির থেকে যে কোনো একটি যদি একই লাইনের মধ্যে আসে, আমরা আগে করব গুণ ভাগের কাজ। আগে কের কাজ করব? গুণ ভাগের কাজ। পরবর্তীতে আমরা যোগ বিয়োগের কাজ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে অবশ্যই গুণের কাজ করব আগে। গুণ 5 কার সাথে গুণ হবে? আসলে আমি আপনাদেরকে আরেকটি জিনিস শিখে দিই। দেখেন আমি 2 সংখ্যাটি লিখলাম। আমি যদি প্রশ্ন করি 2 এর নিচে কি কোনো সংখ্যা আছে, আপনারা বলবেন না। কিন্তু সব সময় প্রত্যেকটি সংখ্যার সাথে নিচে 1 ভাগ অবস্থায় বিদ্যমান থাকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে 5-এর নিচে কিছু নেই, তাহলে কি আছে? 1 আছে। তাহলে আমি আপনাদের বোঝার জন্য নিচে 1 লিখে দিই, 1 আছে। এখন গুণ কার সাথে হবে? 5 কি 60-এর সাথে গুণ হবে? না। 15-এর সাথে গুণ হবে? না। উভয়টির সাথে গুণ হবে? না। যদি গুণ, উপরে উপরে গুণ। আসলে 5 যদিও দেখি এটা উপরেও না নিচেও না, কিন্তু 5টি মূলত উপরে আছে, কারণ 5-এর নিচে 1 আছে। তাহলে উপরে উপরে গুণ। 5 কার সাথে গুণ হবে? 15-এর সাথে। 5 15-এর সাথে গুণ হবে। 5 15 75, 5 15 75 এবং নিচে 60 আমরা লিখে নিলাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং 58 যোগ 75-কে 60 দ্বারা ভাগ দিলে 1.25 আসে। আপনারা ক্যালকুলেটর নিয়ে করে নেবেন। দেখেন আমরা গুণের কাজও আগে করেছি এবং ভাগের কাজও আগে করেছি। এখন যোগের কাজ, সর্বশেষ যোগ বিয়োগের কাজ। 58 আর 1.25কে যোগ দিলে হয় 59.25। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি আনসার। এবং আমি আপনাদেরকে নোটগুলো একটু দেখিয়ে দিই। দেখেন নোটগুলো দেখেন। নোট হলো 5টি গড় করতে হবে। কি কি? শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, FIY। এই দেখেন এখানে 3টি উল্লেখ করা রয়েছে, এখানে 3টি উল্লেখ করা রয়েছে এবং প্রশ্নের মধ্যে 2টি দেওয়া থাকবে। এই 5টি গড় করতে হবে। যতগুলো সারি থাকবে তার চেয়ে একটি বেশি সারি করতে হবে। এবং এর মান যদি সারি বেজোড় হয় তাহলে মধ্যখানের সারির মধ্যমান হবে, এবং জোড় হলে মধ্যখানের 2টি সারির মধ্যে যার গণসংখ্যা বেশি তার মধ্যমান হবে এর মান। আশা করি আপনারা বুঝেছেন। এই নোটগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এবং এইচ এর মান হলো শ্রেণী ব্যবধান। নিম্ন সীমা থেকে উচ্চ সীমার দূরত্বকে শ্রেণী ব্যবধান বলা হয়। আশা করি শ্রেণী ব্যবধান সম্পর্কে আপনাদের কোনো আর কোয়েশন থাকবে না। এর সারির ধাপ বিচ্যুতি হলো 0, যেটি আপনাদেরকে বলেছিলাম যে ধাপ বিচ্যুতি করতে গেলে এর মান বের করতে হবে। এর মান যেই লাইনের মধ্যে হবে এই লাইনের ধাপ বিচ্যুতি 0 হবে। এবং উপর দিকে যতগুলো গড় থাকবে -1 -2 -3 ... -4 এইরকম ভাবে হবে।
এবং নিচে যে যতগুলো ঘর থাকবে 1 2 3 4 একাধারে এইরকম ভাবে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমএসসি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।